বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। সোমবার পূর্ণাঙ্গ বাজেটের আগের দিন, অধিবেশন বাজেট শুরু বিষয়ের আগের দিন রাজ্যপালের বক্তৃতা দিয়েই শুরু হচ্ছে, কিন্তু তার আগে তৃণমূলের আগামী 26-এর বিধানসভা নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ ঠিক করে দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সংগঠনকে ঢেলে সাজানোর কাজও শুরু হয়েছে এবং এটা দেখা গেছে যে তিনি এ নিয়ে পরিষদীয় দলের এক বৈঠক, মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন এবং সেখানে মন্ত্রী এবং সকলকে নিয়ে বৈঠক ডেকেছেন। এবং সেখানে যা শোনা যাচ্ছে, এখন পর্যন্ত আমরা যা প্রতিবেদন করছি, ঠিক তখন পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে যে চারজন বিধায়কের নাম করে তিনি তাদেরকে বলেছেন বারবার ভুল করলে ছাড়া যায় না, বারবার ক্ষমা করা যায় না। তাদের মধ্যে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, কামারহাটির মদন মিত্র, দিনহাটার উদয়ন গুহর মন্তব্য নিয়েও বিতর্কের শেষ ছিল না। তিনি তাদেরকে বলেছেন একবার ভুল করলে মাফ করা যায়, বারবার ভুল করলে মাফ করা যায় না। এই যে মদন ভুল করেছিল, আবার আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তো এই বিষয়ে যেমন বলেছেন, তেমন অন্যদিকেই বলেছেন যে রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ বালু, তার দরাজ সার্টিফিকেট তার গলায় শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বালুকে অন্যায়ভাবে আটকানো হয়েছিল, ওর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই, এখনো পর্যন্ত কিছু প্রমাণ করতে পারেননি। সেই সঙ্গে তিনি বলেছেন যে আমি সব, অর্থাৎ দলের রাজ তার হাতে থাকবে এবং 24-এর নির্বাচনে আমি সব এবং এক তৃতীয়াংশ আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে 2026-এর নির্বাচনে। আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বৈঠকটা ডেকেছিলেন বাজেট অধিবেশন শুরুর আগে, সেখানে তিনি যে বিষয়গুলো বললেন এবং তার যে সমস্ত, অর্থাৎ পুরনো যে সমস্ত নেতা, তাদের উপরে তিনি ভরসা রাখছেন, যাদের মধ্যে অন্যতম বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জেল খেটেছেন প্রায় 2 বছরের কাছাকাছি। তার উপরও তিনি ভরসা রাখছেন যে তিনি কিছু করেননি, তার দরাজ সার্টিফিকেট দিয়েছেন। কি বলবেন? দেখো, বারবার করে যখন তোমরা তো মনে আছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যখন তিনি জেলে গিয়েছিলেন, তারপরেও তাকে দীর্ঘদিন সরানো হয়নি, তাকে রেখেও দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেটা আপত্তি ওঠে এবং শোনা যায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল যে কেন দল তাকে টেনে নিয়ে বেরোবে। পরবর্তীকালে তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে কোনো অবস্থাতেই আর যে কালি লেগেছিল সেটা তুমি পরোয়া করছেন না, যেটা আগে আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডলের বেড়াতেও। যে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন সেই অবস্থাতেও তাকে কিন্তু সভাপতির পদ থেকে সরানো হয়নি, তাকে সেই পদেই রেখে দেওয়া হয়েছিল। এবার যেটা দেখার, যেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি আবার কিভাবে দলের বা প্রশাসনের কাজে লাগান। কারণ আমরা 2021-এর পর দেখেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের কিছুটা মন্ত্রিসভায় কদর কমে গিয়েছিল। উনি রেশন থেকে বন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে অবশ্য প্রক্রিয়ারমেন্টের দায়িত্ব ওনাকে নিয়ে আসা হয়, কিন্তু ওই কি যে রেশন দপ্তরের মন্ত্রী ছিলেন সেটা উনি পরবর্তী মন্ত্রিসভায় ছিলেন না। এবার একদিকে যখন তুমি দেখছো যে পুরনোদের ওপর যেরকম আস্থা রাখছে বোঝা গেল, তেমনি পুরনোদের থেকে নামের তালিকাও চেয়েছে যে 3টে করে নাম দিতে, তার থেকে বাঁচবে গণসংগঠনের নেতাদের। একটা জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিচ্ছেন যে সংগঠন তিনি দেখভাল করবেন, সংগঠনে তিনি শেষ কথা বলবেন, সংগঠনের ওপর তারই নজরদারি আছে। এটা তাকে বারবার করে বলতে হচ্ছে, বারবার এই বার্তাটাই তিনি দিতে চাইছেন। তাহলে বোঝাই যাচ্ছে যে সংগঠন উনি আর কারোর উপরই ছেড়ে রাখতে চান না। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই কথাগুলো বলছেন, আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো রিয়াকশন দেখতে পাচ্ছি না। উনি একবারই বলেছেন নেত্রী যা বলবেন সেটাই চূড়ান্ত। একটা সময় যে সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত বলা যেতে পারে আর কি দখল ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই প্রায় সংগঠনের মমতা বন্দ্যোপাধ্যায় সব শুনছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে তালিকা সভাপতিদের পাল্টানোর কথা বলেছিলেন, তারপরে দীর্ঘদিন হয়ে গেছে, এখনো কিন্তু সেই তালিকা পাল্টানো হয়নি, সেই তালিকা পাল্টানোর দিকে যাওয়াও হয়নি কোনো অবস্থাতেই।
তাই দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাবগুলো দিয়েছিলেন সেই প্রস্তাবগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মানেন বা মানেন না সেটা বোঝা যাবে এরপরে যদি পরিবর্তন যখন হবে তখন। এবার যেটা আসো পরবর্তী ক্ষেত্রে, যে হ্যাঁ এটা আগের বারও উনি হুমায়ুনকে বলেছিলেন যে তার বারবার ভুল বিরুদ্ধে করলে ছাড়া সুপ্রস্তাব। যায় না, বারবার ক্ষমা করা যায় না। এবার দেখো এটা মুখের কথার পর কি দল কি সিদ্ধান্ত নেয় সেটা তো সব থেকে বড় কথা। এই যে ধরো নারায়ণ গোস্বামী ক্ষমা চেয়ে চিঠি দিয়েছে। তো দেখা যাক সে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। দেখো তৃণমূলের মধ্যে এখন যেহেতু বলতে পারো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সব দেখছেন, ফলে আর কি মমতা বন্দ্যোপাধ্যায়কেও নানা ইকুয়েশনকে কিন্তু সঙ্গী করে এগোতে হচ্ছে বিপ্লব, যে কোথায় বাদ দেবে, কাকে বাদ দেবে, তার কি রিয়াকশন হবে, কারণ তোমার পরের বছর ভোট। তাই আর কি বলা আর কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুটো কিন্তু এক নয়, এত সহজ নয়। কারণ বললেই যে ব্যবস্থা নিতে পারবে এতটা কিন্তু সহজ নয়। কার কি ব্যবস্থা নিলে তার কি রিয়াকশন হবে, কারণ বিজেপি দিল্লি ভোটে জেতার পর এদের কিন্তু সব এবার অভিমুখ বাংলার দিকে। এবার তারা সবাই মিলে আসবে সেটা বুঝতে পারছে। তাই হ্যাঁ, ওই স্টিক অ্যান্ড ক্যারটের ব্যাপার, কাউকে তিনি ক্যারট দিচ্ছেন, কাউকে তিনি স্টিক দিচ্ছেন, পার্টিকে ঠিক করতে চাইছেন, কিন্তু তার পার্টির মধ্যে যাতে মতভেদ না বেড়ে যায়। বারবার করে আমরা দেখতে পাচ্ছি পার্টির মধ্যে নানা অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। সেটা নানা কারণেই হচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন, সেটা আলটিমেট তো দলের উপর প্রভাব ফেলছে। তিনি সেটা কমাতে চাইছেন এবং তাই জন্যই তাকে বারবার করে বলতে হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে কড়া কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনো কিন্তু যে ধরো মদন মিত্র বললো, মদন মিত্র ক্ষমা চেয়ে নিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরে একবারও কিন্তু আইপ্যাক সম্পর্কে একটা কথাও উনি বলেননি। বলছেন না, হ্যাঁ। এখনো কিন্তু আইপ্যাক তাদের সঙ্গেই আছেন। আইপ্যাক এরকম নয় যে আইপ্যাককে তারা মদন মিত্র কথা বলার পর ছাড়িয়ে দিয়েছে, একেবারেই তো ছাড়াইনি। ফলে একদিকে মদন মিত্র তার মতো করে বললো, আইপ্যাককেও রেখে দিলাম, দুটো তো হয় না। নয় মদন মিত্রকে কোথায়, নয় না আইপ্যাককে ছাড়াতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও তারপরে প্রকাশ্যে বলেননি না আইপ্যাক কোনো জায়গায় টাকা তোলেনি, এটা তো উনি প্রকাশ্যে বলছেন না। ওখানে মদন মিত্র বলেছেন আইপ্যাক নিয়ে। তো ফলে এইটা দলও পর্যন্ত, দলের তরফেও কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় না বললেও সুব্রত বক্সি বা অন্য কেউ হোক, এখানেই তারা কিন্তু আরেকটা কোনো প্রশ্ন। স্টেটমেন্ট দেয়নি। এখানে আরেকটা প্রশ্ন, যে বালুকে যেভাবে ধরার সার্টিফিকেট দিলেন, এরপরে যদি দেখা যায় যে পার্থ চট্টোপাধ্যায় তিনি ছাড়া পেলেন, তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়কেও কি তিনি দলে ফিরিয়ে নেবেন এবং সেই জায়গা দেবেন? না, সেটা একটুখানি অসুবিধা আছে। প্রথমত যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকা পাওয়া গিয়েছিল, তো চট করে, হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায়ের টাকা ছিল না এটা বলা যায়, বলাটা খুব কষ্টকর। ওই টাকাটা যেহেতু মানুষ চোখে দেখেছিল, বালু বা অনুব্রত এই সময় তো কেউ টাকা চোখে দেখেনি বা কি টাকা উদ্ধার হয়েছে। তাই জন্য এটা বলাটা যতটা সহজ, রাজনৈতিক কারণে বলাটা। দেখো যদি কিছু না থাকতো তাহলে তো তারা জামিনই পেয়ে, জামিন কেন এমনি ছাড় পেয়ে যেত, সেটা তো বিচারক বলেননি। ফলে জামিন একটা ন্যাচারাল প্রসেস, বিচার প্রক্রিয়ায় জামিনটা হয়। আর বালু 2.5 বছর জেল খেটে ফেলেছেন, 2-2.5 বছর, ফলে এটা একটা ন্যাচারাল প্রসেসের মধ্যেই। জামিন কোনো এক্সেপশন নয়, বা আদালত বলেছে জামিন দিতে হবে, তাই জামিন পেয়েছেন। যেহেতু তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়নি বা জামিন পেয়েছেন, ফলে সেটাকে রাজনীতির আঙিনায় উনি নিয়ে আসতে চাইছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের অসুবিধা, যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছিল, তাই মনে হয় না পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে এই কথাটা বলবেন। তাহলে জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া আরো বেশি বাড়বে। এখন দেখার যে নেত্রী তার পুরনোদের উপর ভরসা রাখছেন, বালুকে আশ্বস্ত করেছেন। এর আগে অনুব্রত মণ্ডলেও আস্থা রেখেছেন, বালুর উপর আস্থা রেখেছেন। পরবর্তীকালে আরো যে সমস্ত নেতারা জেলে আছেন তাদের উপর কি আস্থা রাখবেন? এবং সেই সঙ্গে যে চার নেতা, নারায়ণ গোস্বামী, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, মদন মিত্র সহ যে চারজন বিধায়ক, সেই চারজন বিধায়ক তাদেরকে তিনি যে সতর্ক করলেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? নজর এখন সেদিকেই আপাতত। দেখার যে 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি যে জল্পনাটা রাজনৈতিক মহলে উস্কে দিয়েছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেভাবে তার ডায়মন্ড হারবার ছাড়া অন্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে সেভাবে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না সেটার দিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।